কল্পনা করুন যদি আমাদের ১৫ বছর বিদ্যুৎ ছাড়া থাকতে হয় তাহলে আমাদের জীবন কেমন হতো? বিদ্যুৎ ছাড়া কি আমরা বাঁচতে পারবো নাকি মারা যাব? আসুন জেনে নেওয়া যাক। গল্পটি শুরু হয় কিছুদিন আগে শিকাগো থেকে, যেখানে সবার বিদ্যুৎ ছিল। এখানে আমরা দেখি চার্লি নামের একটি মেয়ে কার্টুন দেখছে। তার ছোট ভাই ডেনি আইপ্যাডে গেম খেলছে এবং তাদের মা রেচেল ফোনে কারোর সাথে কথা বলছে। ঠিক তখনই তার স্বামী বেন আতঙ্কিত হয়ে বাড়িতে আসে এবং তাদের বলে যে তাদের কাছে বেশি সময় নেই। রিচার্ডটা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলছো? তুমি কি বলছো? হঠাৎ বেনের বাড়ি আলো জ্বলতে শুরু করে এবং তার ল্যাপটপে কিছু ফাইল ডাউনলোড হতে শুরু করে, যা পরে সেকেন্ডে 100% ডাউনলোড হয়ে যায়। এরপরে সে তার ল্যাপটপ থেকে ইউএসবি খুলে একটি ধাতব রকেটে প্লাগ করে। ইতিমধ্যে মাইলস এবং তার বন্ধু হাইওয়েতে তাদের গাড়িতে করে চলে যায়, যেখানে তাদের পিছন থেকে থাকা যানবাহনের একটি লাইন রয়েছে, যার হেডলাইট সক্রিয়ভাবে একের পর এক জ্বলে ওঠে। আকাশে বিমানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল এবং মাটিতে থাকা ট্রান্সফরমারগুলো বিস্ফোরিত হচ্ছিল। গ্রামের টাওয়ারগুলো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এরপরে আমরা মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে পাই, যেখানে পৃথিবী থেকে বিদ্যুৎ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। উত্তর থেকে পূর্ব এবং দক্ষিণ অন্ধকার হয়ে পড়েছিল এবং বায়ুমণ্ডল এত তীব্র ছিল যে এটি মোমবাতির আলোয় রাতে খাবারের মতো মনে হয়েছিল। কিন্তু আজকের প্রজন্মের কাছে ইন্টারনেটের অভাব মানে শেষ বিচার। এরপরে আমাদের একটি গল্প বলা হয় যা প্রকাশ করে যে ব্ল্যাক আউটের পর 15 বছরেও বেশি সময় হয়ে গেছে। ব্ল্যাক আউটের পরে বিদ্যুৎ আর ফিরে আসেনি, যার ফলে বিদ্যুৎ হারিয়ে যায়। বিদ্যুতে চালিত সবকিছুই অকার্যকর হয়ে পড়েছিল, এমনকি মানুষের গাড়ি, ইঞ্জিন, জেট, বিমান সংস্থা, এমনকি ছোট ব্যাটারি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ব্যাপক অবনতি ঘটে। রোগ, কিন্তু ওষুধও পাওয়া যাচ্ছিল না। আগুন লেগেছিল কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। সেখানে খাওয়ার জন্য শুধু একটি কারখানা ছিল, কিছুই ছিল না এবং সবাই লড়াই করছিল। এরপর জল নেমে আসতে শুরু করে এবং মিলিশিয়া তৈরি হতে শুরু করে। ব্ল্যাকআউটের পর মার্কিন যুক্তরাষ্ট্র 6টি ভাগে বিভক্ত হয়: মন্টোস প্রজাতন্ত্র, জর্জিয়া ফেডারেশন এবং টেক্সাসের ক্যালিফোর্নিয়া কমনওয়েলথ, এবং বাকিগুলো ছিল অনুর্বর ভূমি। এই শহরগুলোর অবস্থা দেখে বেশিরভাগ মানুষ অন্যথায় চলে যায়। জিমের এক বোন এবং তার পরিবারও ছিল, যারা গ্রাম অঞ্চলে বসতি স্থাপন করেছে। মন্টোস প্রজাতন্ত্র ছিল একটি শান্তিপূর্ণ উপনিবেশ, যেখানে প্রায় 100 জন লোক বসতি স্থাপন করেছিল। এখানে আমরা জানতে পারি যে ব্যাক্সেলের স্ত্রী কয়েক বছর আগে মারা গিয়েছিলেন এবং তিনি একজন ব্রিটিশ ডাক্তার মেগির সাথে ডেটিং করছিল। তার সন্তান ডিনি এবং চার্লি বড় হয়েছে, কিন্তু ডিনি হাঁপানিতে ভুগছে বলে একা থাকতে পছন্দ করে। একদিন চার্লি তার ভাইয়ের সাথে বনে যায়, যেখানে তারা একটি ভ্যান দেখতে পায়। চার্লি ভিতরে গিয়ে একটি মিনি রেফ্রিজারেটর খুঁজে পায়। এটি দেখে তার শৈশবের কথা মনে পড়ে, যখন তার মা এবং দিদিমা তাকে ব্ল্যাকআউটের পরে সেই গণিত আইসক্রিম দিয়েছিলেন, কারণ এটি ছিল তার শেষ আইসক্রিম। একদিন যখন চার্লি প্রথমবারের মতো বনে বেড়াতে যায়, তখন মনিটর রিপাবলিকদের সামরিক বাহিনী এবং মনোরম মিলিশিয়া উপনিবেশে প্রবেশ করে। মিলিশিয়াদের কবজিতে একটি টিটু ছিল, যা ছিল মনোরম রিপাবলিকদের সদস্যদের প্রতীক। এটাই ছিল তাদের শনাক্ত করার একমাত্র উপায়। এখন যেহেতু মনোরম রিপাবলিকের সময়, যেখানে বসবাসকারী সকল মানুষকে কর প্রদান করা তাদের দায়িত্ব। তবে ব্যাংক জানে এটি কেবল একটি করের চেয়েও বেশি কিছু। ব্যাংক মনে করে যে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, তাই সে তার সেরা বন্ধু অ্যানোয়ারের কাছে যায় এবং সে তাকে সেই লকেটটি দেয়। ব্যাংক অ্যানোয়ারকে বলে যে যাই ঘটুক না কেন, সে যেন এই লকেটের কিছুই না করে। মিলিশিয়া গ্রুপের ক্যাপ্টেন মেজর তুমাবিল সেখানে আসেন এবং সে তাকে তার ভাই মাইলস সম্পর্কে জিজ্ঞাসা করে, যার জবাবে বোন বলে যে সে গত 15 বছর ধরে মাইকের সাথে দেখা করেনি। সেখানে উপস্থিত সকলে ভয়ে তাকিয়ে থাকে। দলটি তাদের পদক্ষেপ নিতে শুরু করে। হঠাৎ দানি সেখানে আসে, তাদের দিকে ক্রসবো তাক করে এবং তার দাদাকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। বোনেরা তাদের শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না এবং সে তাদের উপর গুলি চালায়, যার ফলে সেখানে উপস্থিত একজন শত্রু নিহত হয়। এটি দেখে সবাই মিলিশিয়াদের আক্রমণ শুরু করে, কিন্তু এই লড়াইয়ে তাদের কোনো লোক আহত হয় না। লড়াই শেষ হয় না এবং সেনাবাহিনীর হাতে অনেক লোক নিহত হয়। টম এবং অন্যদের পিছনে ফেলে, কিন্তু মিলিশিয়া ডিনিকে ধরে ফেলে। কিছুক্ষণ পরে চার্লি যখন বাড়ি ফিরে আসে, তখন সে তার দাদুকে রক্তাক্ত অবস্থায় থাকতে দেখে সে তাকে বলে যে ডিনি মিলিশিয়ার অপহরণ করছে এবং তাদের একমাত্র আশা মাইলস, যিনি শিকাগোর কোথাও থাকেন। চার্লি কাঁদতে কাঁদতে তার দাদুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মৃত্যুর আগে তার বোন তাকে আঙ্কেল মাইলসকে খুঁজে বের করতে বলে। তার দাদুকে হারানোর ফলে সে বিধ্বস্ত হয়, কিন্তু তার শোক করার সময় থাকে না। তারপর তিনজন সারাদিন বিপজ্জনক ভূখণ্ডের মধ্যে দিয়ে ভ্রমণ করে, তাদের বন্ধন আরো ধীর করে। সে আরো শক্তিশালী হয়। পরদিন চার্লি যখন জল আনতে জলপ্রপাতে যায়, তখন সে ন্যাকা নামের একটি ছেলেকে দেখতে পায় এবং সে তাকে দেখতে পেয়ে থামে। যেহেতু পুরো পৃথিবী অন্ধকারে চলে গেছে, তাই প্রথম দেখাতে একে অপরকে হুমকি হিসেবে মনে হয়। এমনকি চার্লির মতো মেয়ের জন্য তার মনে অনেক কিছু ঘুরপাক খায়।
ভাগ্যক্রমে নেটে কেবল তার নাম জিজ্ঞাসা করে এবং তাকে যেতে দেয়। সে রাতে চার্লি এবং তার বন্ধুরা একটি ভাঙা বিমান খুঁজে পায়, যেখানে তারা রাত কাটানোর পরিকল্পনা করে। দুর্ভাগ্যবশত এটি একদল মেথরের আস্তানা হয়ে ওঠে। চোর আসে এবং তাদের মধ্যে একজন চার্লিকে ছুরি দেখিয়ে নিয়ে যায়। ম্যাগি বিপদ বুঝতে পারে, তা তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করে সে তাদের হুইস্কি পান করায়, যার পরে তারা বমি করে এবং মারা যায়। ইতিমধ্যে সে চোর চার্লিকে হত্যা করার চেষ্টা করে, যখন নেট হঠাৎ এসে তাকে বাঁচায়। পরদিন সকালে নেট তাদের তিনজনের সাথে থাকে। ম্যাগি তার দলে তাকে দেখে বিভ্রান্ত হয়, কারণ নেট তার কাছে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি ছিল। সে চার্লিকে সতর্ক করে দেয় যে কাউকে এভাবে বিশ্বাস না করতে, কিন্তু কিছুক্ষণ পর সে মনে করে যে সবাই খারাপ নয়। তাই নেটে নিয়ে তার আর কোনো সমস্যা ছিল না। পরবর্তী দৃশ্যে যখন মেজর টম এবং তার সেনাবাহিনী বিশ্রাম নিচ্ছে, ডিনি এবং এই সুযোগটি গ্রহণ করে এবং পালানোর চেষ্টা করে। সে তার হাতকড়া খুলে পালিয়ে যায়। যাই হোক, আরো কিছুটা দূরানোর পর তার হাঁপানি হয় এবং একটি বাড়ির কাছে পড়ে যায়। কয়েক ঘন্টার পর যখন সে জেগে ওঠে, তখন সে দেখতে পায় একটি মেয়ে তার দিকে বন্দুক তাক করছে। মেয়েটি নিজেকে গ্রেস হিসেবে পরিচয় দেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে এসেছে। ডিনি ব্যাখ্যা করে যে তাকে কিছু লোক অপহরণ করেছে এবং পালিয়ে গেছে। এটা শুনে মেয়েটি বন্দুক নামিয়ে নেয়। তারপর তাকে একটি হাঁপানির বোমা দেয় এবং তাকে বলে যে এটি তার জন্য। এরপরে আমরা দেখি 4 জনের দল অবশেষে শিকাগোতে পৌঁছেছে, যা প্রজাতন্ত্রের মুদ্রায় উপচলিত। এটা লক্ষণীয় যে লেফালি ঘাটে সিটি সম্পূর্ণরূপে এই গাছপালা দিয়ে ঢাকা, জেলেদের দ্বারা ভরা এবং ফোকাস ওভেন বিটলসের মতো যানবাহনগুলোকে ঘুরে টানা গাড়িতে রূপান্তরিত করা হয়েছে। ব্যাংক থেকে তথ্য পাওয়ার পর তারা সবাই একটি হোটেলে পৌঁছে বারটেন্ডারকে মাইলস সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রথমে বারটেন্ডার মাইলস নামের কাউকে চিনে বলে অস্বীকার করে। সে তার সম্পূর্ণরূপে অস্বীকার করে, কিন্তু যখন চার্লি তাকে তার দাদার সাম্প্রতিক মৃত্যুর কথা বলে, তখন সে প্রকাশ করে যে সে মাইলস, কিন্তু তাদের পরিচয় গোপন রাখতে বলে। কিছুক্ষণ পর মাইলস তার ভাগ্নিকে ভিতরে নিয়ে যায় এবং তার সাথে একান্তে কথা বলে। চার্লি বর্ণনা করে কিভাবে মিলিশিয়ারা তার দাদাকে নির্মমভাবে হত্যা করে এবং ডিনিকে অপহরণ করে। চার্লি তারপর তাকে জিজ্ঞাসা করে কেন তারা তাদের পরিবারের পিছন লেগেছে, যার উত্তরে মাইলস বলে অবশ্যই বোন খেলার মাঠ সম্পর্কে কিছু জানতো। তিনি বলেন যে মোনরা রিপাবলিকদের নেতা। জেনারেল মোনরো একজন সমান স্বৈরশাসক ছিলেন, যিনি দেশ এবং বিশ্ব দখল করতে চেয়েছিলেন। এটি করার জন্য তার যুদ্ধবিমান, ট্যাঙ্ক, এমনকি পারমাণবিক বোমার মতো অস্ত্রের প্রয়োজন ছিল। যেহেতু বুনো একমাত্র ব্যক্তি যিনি জানতেন কেন বিদ্যুৎ হারিয়ে গেছে, তাই বুনো বিশ্বাস করেছিলেন যে তিনি এটি পরিচালনা করতে পারবেন। এসব শোনার পর চার্লি তার ভাই ডিনিকে সম্পর্কে আরও বেশি চিন্তিত হয়ে পড়েন এবং তার চাচাকে তাকে সাহায্য করতে বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি বোনকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করেন, কারণ তিনি বিশ্বাস করেন বোন একজন অত্যাচারী। তাকে বলা হয়েছে যে এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সে এটি করার যোগ্য নয়। রাগান্বিত হয়ে চার্লি তার দলে ফিরে যেতে রাজি হয়েছে। তাকে বিরক্ত দেখে নেট মাইলসের কাছে গেল, তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত, কিন্তু মাইলস নেটকে হাত ধরে তাকে উপরে তুলে নিল। জানা গেল যে নেডও মনোরো মিডিয়ান সদস্য ছিল এবং চার্লি এবং তার বন্ধুদের সাথে মাইলসের কাছে পৌঁছাতে চেয়েছিল। একথা শুনে সবাই হতবাক হয়ে গেল, কিন্তু তারা কিছু করার আগে নেট পালিয়ে যায়। এখন মিলিশিয়ারা তাদের অবস্থান জানা সত্ত্বেও মাইল জায়গা ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়, কারণ সে বিশ্বাস করেছিল যে সে একাই পুরো সেনাবাহিনীর মুখোমুখি হতে পারবে। চার্লি এবং অন্যরা মাইলসকে সাহায্য করতে রাজি হয়েছে, কিন্তু মাইলস তাদের উপর রেগে চিৎকার করে তাদের পালিয়ে যেতে বলে। কিছুক্ষণ পরে নেট মাইলসের সাথে লড়াই করার জন্য সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয়। একজন সামরিক লোক চার্লিকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নেট উপস্থিত হয় এবং তাকে হত্যা করে। কিছুক্ষণ পরে মাইলস মিলিশিয়া ক্যাপ্টেনকে হত্যা করে এবং যুদ্ধ শেষ করে। পরে সে চার্লি এবং অন্যদের সাথে ডিনিকে খুঁজতে যায়, যা শুনে সবাই আনন্দিত হয়। কিছুক্ষণ পরে মাইলস হঠাৎ তার ব্ল্যাকআউটের একটি ফ্ল্যাশব্যাক মনে করে, যেখান থেকে দৃশ্যটি এমন একটি দৃশ্যে ফিরে আসে যেখানে পৃথিবী হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ার পরে সে এবং তার বন্ধু গাড়ি থেকে নেমে একটি মেরিন কর্পস গাড়িতে যায়। আমরা জানতে পাই যে এই দুইজন মেরিন ভিতর প্রবেশ করার জন্য তারা তাদের হাতে একটি টিটো দেখতে পায়, যা প্রকাশ করে যে মাইলসের বন্ধু সেস্তিয়ানি মোরো বর্তমানে মনিটর রিপাবলিকদের নেতা। ইতিমধ্যে মেজর টম এবং তার লোকেরা ডিনিকে খুঁজছে পায়ে চাপ অনুসরণ করে। তারা গ্রেসের বাড়িতে পৌঁছায়। ভয় পেয়ে গ্রেস ডিনিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু টম তাকে হত্যার হুমকি দেয়। সে পিছু হটে যায় আর টম তার ঘরে ঢুকে ডিনিকে ধরে ফেলে। তারা চলে যাওয়ার পর গ্রেসে বেসমেন্টে লুকিয়ে পড়ে। সে ভিতরে গিয়ে দেখে হুপো এরোনির লকেটের মতো একটি লকেট খুঁজে পায়। সে এটি টিপে দেওয়ার সাথে সাথে ঘরে আলো জ্বলে ওঠে। এরপরে গ্রেস লকেটটি কম্পিউটারে প্লাগ করে কারোর সাথে চ্যাট করতে শুরু করে। গ্রেসের সাথে চ্যাট করা ব্যক্তিটি আনন্দিত যে মিলিশিয়ারা তাদের গোপন কথা জানতে পারেনি। বর্তমানে মাইলস তার দলকে তার শর্তীদের সাথে রাখে, যারা নুরা নামের একজন পুরো কমরেডকে খুঁজতেছে, যে বিস্ফোরক তৈরি বিশেষজ্ঞ।
মাইলস আলীকে বলে যে ডেনিকে বাঁচাতে হলে তাদের নোরার মতো একজন শক্তিশালী যোদ্ধার প্রয়োজন হবে। এখানে টাওয়ারে হঠাৎ কিছু শত্রু তাদের আক্রমণ করে, কিন্তু এবার মিলিশিয়া তাদের বাঁচাতে সক্ষম হয়। সে তাদের পরাজিত করে, তারপর একজনকে ধরে এবং নুরার অবস্থান জিজ্ঞাসা করে। এখানে আমরা জানতে পাই যে নুরাকে মিলিশিয়ারা ধরে ফেলেছে এবং বর্তমানে সে একজন সামরিক কর্মচারীর ছদ্মবেশে আছে। সে রাতে একা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, বলে যে সেখানে যাওয়া বিপদমুক্ত নয়। প্রস্তুত হওয়ার পর সে বাকি দলকে 2 সপ্তাহের মধ্যে ইন্ডিয়ানাতে তার সাথে দেখা করতে বলে। যাইকে পরদিন সকালে যখন মেগি এবং অ্যারন ঘুম থেকে ওঠে, তারা আবিষ্কার করে যে এক গুয়ে চালিয়ে মাইলসের সাথে চলে গেছে, যা তারা মোটর পছন্দ করে না। আর কোনো উপায় না পেয়ে অ্যারন মেগিকে তার বোনের দেওয়া লকেটটি দেয়। সে আরও প্রকাশ করে যে সে তাদের দাদুর বাড়িতে একজন মহিলার সাথে দেখা করতে বলেছিল, যিনি আর কেউ নন, চেলেনের গ্রেসি। যদিও দুজনে এখন চার্লিকে নিয়ে চিন্তিত, তারা বিশ্বাস করে যে সে সুস্থ হয়ে উঠেছে। তারা গ্রেসকে খুঁজতে বেরিয়ে পড়ে, যাকে তারা বিশ্বাস করে যে পৃথিবীতে বিদ্যুৎ পুনরুদ্ধার করতে পারে এমন চাবি হতে পারে। অন্যদিকে মেজর টম যখন তার দলকে তাদের ঘাঁটির দিকে নিয়ে যাচ্ছেন, তখন তারা হঠাৎ একটি গুলি শব্দ শুনতে পান। এই শুনে তারা তাদের পথ পরিবর্তন করে এমন গুলি শব্দ অনুসরণ করে তারা একটি ছোট বাড়িতে পৌঁছায়, যেখানে তারা জানতে পারে যে মনোর প্রজাতন্ত্রে সাধারণ মানুষের ব্যক্তিগত বন্দুক এবং গোলাবারুদ রাখার অনুমতি নেই। তাই তারা ক্রসবো এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে বাড়ির মালিককে হুমকি দেয় যে তার বাড়িতে সমস্ত অস্ত্র তাদের কাছে পৌঁছে দেবে। লোকটি বিশ্বাস করে যে অস্ত্র ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করা হবে। সে তার বাড়ি থেকে একটি বন্দুক বের করে বাইরে দাঁড়িয়ে থাকা একজনকে গুলি করে। মেজর টম লোকটিকে গুলি করে হত্যা করে। এই সবের পরে আমরা একজন ভিতর ডেনিকে দেখতে পাই। পরবর্তী দৃশ্যে মিলিশিয়া গাড়িতে আমাদের জেনারেল মুদ্রার সাথে পরিচয় করে দেওয়া হয়, যিনি এই সমস্ত কাজের সাথে জড়িত। মনোরথ যেখানে উপস্থিত একজনকে তারা অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু যখন সে তাকে দাদার মৃত্যুর কথা বলে তখন সে অবাক হয়ে যায়। যখন লোকটি তার কোনো সাড়া দেয় না, তখন সে তাকে নির্মমভাবে হত্যা করে। যার পরে বোন তার অন্য কর্মীর সাথে দেখা করতে অন্য ঘরে যায়, যেখানে আমরা জানতে পাই যে এই ব্যাংকের স্ত্রী রেচেল, যাকে আমরা ধরিনি যে সে মারা গেছে। মনোরো রিচার্ডকে বলে যে তার বোনকে হত্যা করা হয়েছে এবং রেচেল গভীরভাবে বিচলিত। এদিকে চার্লি সারাদিন জঙ্গলে ঘুরে বেড়ায়। অবশেষে তার কাকাকে খুঁজে পায়। তার কথা না শোনার জন্য সে তার উপর রেগে যায়, কিন্তু যখন চার্লি তাকে বলে যে তার ভাই হাঁপানি রোগে আক্রান্ত, তখন সে শান্ত হয়। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় একদল শ্রমিক তাদের হাত দিয়ে একটি হেলিকপ্টার টেনে নিয়ে যাচ্ছে। জানা যায় যে জেনারেল মোরো বিশ্বাস করেন যে একদিন বিদ্যুৎ ফিরে আসবে এবং তিনি বিশ্বাস করেন যে সেই দিনটি হবে মৃত্যুর দিন। তিনি নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। মাইলস শ্রমিকদের মধ্যে নুরাকে দেখেন এবং চার্লিকে বলেন যে এত লোকদের মধ্যে তাকে বাঁচানো কঠিন হবে, কারণ অনেক রক্ষীর কাছে স্নাইপার রাইফেল রয়েছে। মাইলস যে কোনো মূল্যে তার বন্ধুকে বাঁচাতে চান। তিনি রাত নামার জন্য অপেক্ষা করেন, নুরাকে উদ্ধার করার পরিকল্পনা করেন। রাত নামার সাথে সাথে চার্লি প্রথম ধ্বংসযজ্ঞ চালান এবং তিনি রক্ষীদের পালিয়ে যেতে বাধ্য করেন। তারপর তাদের পিছনে লুকিয়ে যান এবং অবশেষে নুরাকে উদ্ধার করে তার সাথে নিয়ে যান। তবে নুরা এতে রেগে যায়। সে ইচ্ছাকৃতভাবে বন্দী হয়ে যায়, কারণ সে তাদের রাইফেল চুরি করতে চেয়েছিল। স্নাইপারের কাছে এমন অস্ত্র আছে যা খুঁজে পাওয়া কঠিন। কিছুক্ষণ পর মাইলস নুরাকে বলে যে তার ভাগ্নিকে উদ্ধার করার জন্য তার সাহায্যের প্রয়োজন। পরিবর্তে সে স্নাইপার রাইফেল চুরি করার জন্য তার কাছে সাহায্য চায়, কিন্তু এই মুহূর্তে তার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পরে তারা তিনজনেই কাছের একটি কুঁড়ে ঘরে যায়, যেখানে তারা গান পাউডার ব্যবহার করে ডেনিকে বাঁচানোর পরিকল্পনা করে। নুরা কেবল একটি অস্ত্র তৈরি করে যা ব্যবহার করা হবে। তারা ব্যাখ্যা করে যে মাইলস এবং নুরা সহজে ধরা পড়বে, কিন্তু চার্লি তাদের শেষ বিকল্প হবে। মাইলস চলে যাওয়ার আগে পালাতে সক্ষম হবে। সে তাদের বলে যে একবার তারা সমস্ত রক্ষীদের হত্যা করলে তারা সমস্ত রক্ষীদের বের করে আনবে। কিছুক্ষণ পরে চার্লি তার অস্ত্রটি তার হাতে রাখে এবং একজন হারিয়ে যাওয়া ব্যক্তি হওয়ার ভান করে রক্ষীদের কাছে আসে। তারপর সে দ্রুত অস্ত্রটি তুলে নেয় এবং তাদের হত্যা করে। অন্যান্য রক্ষীরা প্রতিক্রিয়া জানানোর আগে নুরা এবং মাইলস তাদের আক্রমণ করে। লড়াইয়ের পর যখন তারা কর্মীদের মুক্ত করে, নুরা প্রকাশ করে যে সে তার বিদ্রোহীদের জন্য স্নাইপার চুরি করছে। গ্রেস যখন দাদুর বাড়িতে তার কম্পিউটারে টাইপ করছিল, তখন একজন লোক তার বাড়িতে প্রবেশ করে এবং তার মুখোমুখি হয়। লোকটির কাছেও এক রকেট ছিল যা প্লাস্টিক শক্তি নির্গত করছিল। এদিকে মাইলস নুরাকে বিদ্রোহীদের ছেড়ে যাওয়ার জন্য রাজি করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। জানা গেছে যে তারা দুজন আগে দম্পতি ছিল, কিন্তু ব্ল্যাকআউটের পর তাদের বিচ্ছেদ হতে হয়েছিল। কিছুক্ষণ পর তারা দুজনে বিদ্রোহীদের আস্তানে পৌঁছায়, যেখানে তারা পুরোহিতকে খুঁজে পায়। পুরোহিত খুশি হয়েছিল যে নুরা স্নাইপার সরঞ্জাম এনেছে, কিন্তু খারাপ খবর হলো যে তাদের ঘাঁটি এখনও ক্রমাগত আক্রমণের শিকার। দলটি যখন গোপন স্থানে পৌঁছায়, তখন তারা ভিতরে বেশ কয়েকজন আহত লোককে বসে থাকতে দেখে।
পুরোহিত আরো প্রকাশ করে যে একজন লোকের নিখোঁজ হয়েছে। এই কথা শুনে মাইলস তৎক্ষণাৎ সবাইকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। এই বিশ্বাসে যে সেনাবাহিনী তার লোকদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং এটাই পালানোর সঠিক সময়। নূরা এই বিষয়ে আলোচনা করার জন্য লোকটির কাছে যায়, কিন্তু 30 মিনিট সময় চায়, কারণ সে আহতদের চিকিৎসা করতে চেয়েছিল। তার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়, কারণ কয়েক মিনিট পরে ক্যাপ্টেন ম্যাডাম মিলিশিয়াদের সাথে উপস্থিত হয় তাদের থামানোর জন্য। সে মাইলসের সেরা শুটারকে একজন স্নাইপার দিয়ে উপরে পাঠায়, তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। স্নাইপার বেশ কয়েকজন মিলিশিয়ার সদস্যকে আহত করে তাদের পিছনে হত্যা বাধ্য করে।